সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ রিয়াল সোসিয়েদাদের কাছে 4 গোল হজমের পর অনেকেই বলছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনের সমস্যা, কেউ বলছেন আন্দ্রে লুনেনের সমস্যা, আবার কেউ কেউ বলছেন লুকাস ভাস্কেস চরমভাবে মিস করেছেন, ডিফেন্ড করতে ব্যর্থ হয়েছেন, যে কারণে রিয়াল মাদ্রিদ এতগুলো গোল হজম করেছে। আমি আমার জায়গা থেকে রিয়াল মাদ্রিদ যে 4টা গোল হজম করেছে, এই 4টা গোলের টেকনিক্যাল অ্যানালাইসিস বা কী কী ভুল ছিল, এই জায়গাগুলো আপনার সামনে একটু তুলে ধরতে চাই। আপনি আপনার মতামতগুলো জানাবেন। আমার মতামতের সাথে যদি আপনার মিলে যায় তাহলে তো হলোই, আর যদি দ্বিমত থাকে তাহলে সৃজনশীল মতামতটা আপনি আমাকে জানাবেন। তাহলে চলেন শুরু করা যাক। প্রথম গোলটার দায় অনেকেই দেখলাম লুকাস ভাস্কেসকে দায় দিচ্ছেন, কিন্তু এখানে দেখতে হবে যে লুকাস ভাস্কেস যে ডিফেন্ডটা করতে পারলেন না, তার আগে আসলে ঘটনাটা কি ঘটেছিল। এই চিত্রটার দিকে একটু ভালো করে লক্ষ্য করেন। বল যখন প্রতিপক্ষের পায়ে এবং সেন্টার সার্কেলে, তখন যদি প্রেস করতে হয় তাহলে সেখানে প্রেস করতে পারে কে? ডিফেন্সিভ মিডফিল্ডার অথবা সেন্ট্রাল মিডফিল্ডার অথবা অ্যাটাকিং মিডফিল্ডার। কিন্তু আপনি এই চিত্রটার দিকে একটু লক্ষ্য করলে দেখবেন যে আর্লিয়ান শুয়েমেনি রয়েছেন একটু বামে চেপে, ফেদে ভালভার্দে রয়েছেন একটু ডানের দিকে, তবে সেন্ট্রাল মিডফিল্ডে। এখন কথা হলো, রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ফেদে ভালভার্দে এবং আর্লিয়ান শুয়েমেনির আলাদা একটা দায়িত্ব ছিল। সেটা হলো ফেদে ভালভার্দে বেশি হেল্প করবেন লুকাস ভাস্কেসকে এবং আর্লিয়ান শুয়েমেনি একটু বেশি হেল্প করবেন কামাভিঙ্গাকে ডিফেন্সিভলি। এই দুজন প্লেয়ার ডানে এবং বামে চেপে থাকার কারণে মাঝখান দিয়ে একজন ডিফেন্ডার এসে বলটাকে প্রেস করেছেন সেন্টার সার্কেলে। তিনি কে? রাউল অ্যাসেন্সিও। তাহলে দেখেন, প্রথম স্টেপে রাউল অ্যাসেন্সিও কিন্তু বলটা মিস করেছেন, অর্থাৎ ট্যাকেল করতে পারেননি। পরবর্তীতে ব্যাকপাস চলে যাওয়ার পর প্রতিপক্ষের প্লেয়ার বলটা আবারও পাস করেছে কোথায়? লুকাস ভাস্কেসের সামনে থাকা যে প্লেয়ার তার কাছে। এখন লুকাস ভাস্কেস এখন কাকে ট্যাকেল করবে বলেন? রাইট উইঙ্গারকে করবে নাকি ফরওয়ার্ডকে করবে? তো স্বাভাবিকভাবে এই পজিশনে লুকাস ভাস্কেসের দায়িত্ব ছিল ফরওয়ার্ডকে ট্যাকেল করা। লুকাস ভাস্কেস সেদিকেই চলে গেছে, কিন্তু রাইট ফরওয়ার্ড যে একেবারেই ফাঁকা ছিল সেটা কিন্তু আপনি আমি ভালো করে দেখতে পাচ্ছি। এত বড় একটা গ্যাপ তৈরি হয়ে যাওয়ার পর একজনের পক্ষে বা লুকাস ভাস্কেসের পক্ষে এই গ্যাপটা পূরণ করাটা আসলে সম্ভব ছিল না। শেষ মুহূর্তে গিয়ে আপনি গোলটার দিকে যদি দেখেন যে গোলটা হলো কিভাবে, গোলটা হয়ে গেছে টোটালি ব্যাড লাক। আপনি যদি দেখেন রিয়াল সোসিয়েদাদের প্লেয়ার ফার পোস্টে কিক না করে নেয়ার পোস্টে নেয়ার কারণে বলটা লুনিনের দুই পায়ের ফাঁকা দিয়ে বলটা চলে যায়। এই জায়গাটা আসলে আপনি কাকে দোষ দেবেন? লুকাস ভাস্কেসকে? আসলে সেটা যদি আপনি দেন তাহলে খুব ভুল হবে। এত বড় একটা গ্যাপ একজন অফেন্সিভ রাইট ব্যাকের কাছে সামাল দেওয়াটা আসলেই টাফ ছিল। তাহলে বোঝা গেল প্রথম গোলটার দায় আপনারা যারা শুধুমাত্র লুকাস ভাস্কেসকে দিচ্ছেন কিংবা লুনিনকে দিচ্ছেন, এই জায়গাটায় আসলে কাউকেই দোষ দেওয়ার উপায় নাই। তবে একটা জিনিস বলতে পারেন যে সেটা হলো রিয়াল মাদ্রিদের ব্যাড লাক। বলটা যেভাবে লুনিনের দুই পায়ের ফাঁকা দিয়ে চলে গেছে সেটা আসলে দুঃখজনক বলা ছাড়া আর কোনো উপায় নাই। এবার আসেন 2 নম্বর গোলটা নিয়ে একটু আলোচনা করি। তবে এই জায়গায় আপনাকে খুব ভালো করে দৃষ্টি রাখতে হবে, কেননা এই ম্যাচে রিয়াল মাদ্রিদ যে কটা গোল খেয়েছে তার অধিকাংশ গোল ছিল একেবারে দুর্ভাগ্যজনক। এখানে আসলে কার কি করার আছে, আসলে বিষয়টা আপনি একটু দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। প্রথমত প্রতিপক্ষের প্লেয়ার কুবো বলটা নিয়ে এগিয়ে গেছেন রাইট সাইড দিয়ে। কামাভিঙ্গা তাকে ট্যাকেল করার চেষ্টা করেছে, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে কুবো ব্যাক পাস করায় প্রতিপক্ষের প্লেয়ার আবার বলটা নিয়ে রাইট সাইড দিয়ে যখন আবার অ্যাটাকে চলে যায় তখন কামাভিঙ্গা পিছলা খেয়ে পড়ে যায়। এই যে পিছলাটা খাইলো, এই জায়গাটা মূলত এররটা হয়েছে। তারপরেও কিন্তু কামাভিঙ্গা থেমে থাকে নাই, বলটা নেওয়ার জন্য কিন্তু আগায় গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে আসলে যেটা ঘটেছে সেটা আসলে অপ্রত্যাশিত বলা ছাড়া কোনো উপায় নাই। তার কারণ হলো ডিফেন্সিভ মিডফিল্ডার আর্লিয়ান শুয়েমেনির সামনে একজন প্লেয়ার ছিল, যেই জায়গাটায় বলটা যদি তার কাছেই 5টা দেওয়া হতো সরাসরিভাবে কিংবা তার কাছে যদি যেত, তাহলে আপনি বলতে পারতেন যে এখানে ডেভিড আলাবা তাকে ট্যাকেল করতে পারতেন। কিন্তু এই জায়গাটাও ভাগ্যটা এত খারাপ রিয়াল মাদ্রিদের যে ডেভিড আলাবার বলটা পায়ে লাগলো তো লাগলো, 2 জন প্লেয়ারের পায়ের ফাঁকা দিয়ে বলটা চলে গেল পুরোপুরি গোলের ভেতরে। তো এই ধরনের সিচুয়েশনে আসলে অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান আপনি দুঃখজনক বলা ছাড়া আপনার কাছে আর কোনো শব্দ আছে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। এছাড়া আপনাকে অবশ্যই একটা জিনিস মনে রাখতে হবে, এসিএল ইনজুরির পর ডেভিড আলাবা যে ফিরে এসেছেন, ফিরে আসার পরে ফুল টাইম রিয়াল মাদ্রিদের হয়ে শুরুর একাদশে ছিলেন এবং শেষ পর্যন্ত খেলেছেন। এটাই বোধহয় তার সেকেন্ড ম্যাচ। অন্যান্য ম্যাচে সাব হয়েছেন, উঠে গেছেন, সেটা অন্য সাবজেক্ট, কিন্তু এই ম্যাচটা তার কাছে ছিল একটা বিশেষ কিছু, বা শুরু থেকে শেষ পর্যন্ত খেলেছেন। এইটার মিলিতাও চলে যাবার পর থেকে ডেভিড আলাবা যে সঙ্গীহীন হয়ে পড়েছেন, তারপরে ফিরে এসে নিজেকে আবার মিলে ধরার সেই সুযোগটা কিন্তু এখনও পাননি, কিংবা যতটুকু পেয়েছেন নিজেকে এখনও সেই সমন্বয়ের জায়গা থেকে ফিট করতে পারেননি। এই জায়গাটা আপনি বলতে পারেন ডেভিড আলাবার ফল্ট। কিন্তু এছাড়া এই ম্যাচে সেকেন্ড গোলে আপনি ডেভিড আলাবার দোষ যদি বলেন তাহলে সেটা হবে খুবই দুঃখজনক একটা কথা।
3 নম্বর গোলটা নিয়ে যদি আলোচনা করতে হয় তাহলে বলতে হবে যে প্রথম গোলটা হয়েছে লুনিনের 2 পায়ের ফাঁকা দিয়ে, এটাও যেমন দুর্ভাগ্যজনক। সেকেন্ড গোলটাও হয়েছে 2 জনের পায়ের ফাঁক দিয়ে বলটা চলে যায় গোল হয়ে যাওয়ার পরে, সেটাও ছিল দুর্ভাগ্যজনক। কিন্তু 3 নম্বর গোলটাও যখন ডেভিড আলাবার পায়ে লেগে আবারও গোল হয়ে গেল, তখন আসলে আপনি কি বলবেন? স্পিচলেস, বা আপনি আসলে কিছু খুঁজে পাচ্ছেন না, বা আপনার কাছে আসলে বলার মতন কোনো শব্দ নেই, এটাই তো বলবেন। আসলেই ঘটনাটা তাই। এই চিত্রটার দিকে একটু দেখেন, 2 জন ডিফেন্ডার সহ 4 জন প্লেয়ার কুবোকে ঘিরে ধরার পরেও সতীর্থের কাছে যখন কুবো বলটা পাস করেছেন, ঠিক সেই সময় ডেভিড আলাবা ঠিকই তার নিজের জায়গায় পৌঁছে গিয়েছিলেন, নিজে পজিশনটা নিয়েছেন এবং তার পেছনে একজন প্লেয়ার রয়েছে, তাকেও মোটামুটি গাইড করে রেখেছেন। কিন্তু প্লেয়ার যেখানে কিকটা করেছে সেই জায়গায় ডেভিড আলাবা নিজে বলটা ঠেকাতে গিয়ে বা ডিফেন্ড করতে গিয়ে এই জায়গাও তার পায়ে লেগে বলটা চলে গেল নিজেদের জালে। 1 থেকে 3 পর্যন্ত এই 3টা গোল যখন দুর্ভাগ্যজনক, 4 নম্বর গোলটার দিকে যখন আপনি তাকাবেন তখন আপনি দেখবেন যে রিয়াল সোসিয়েদাদ সেট পিস থেকে যে গোলটা করেছে এই গোলটা আসলে তাদের ক্রেডিট। এখানে রিয়াল মাদ্রিদ ম্যান মার্কিংয়ে ভুল করুক আর যাই করুক, এখানে রিয়াল মাদ্রিদের ভুলের চেয়ে প্রতিপক্ষের সব থেকে বড় দূরদর্শিতাই বলবো, কারণ এই মুহূর্তে সেট পিস থেকে গোল করে তারা কিন্তু ম্যাচে ফিরে এসেছিল। এই পুরো সিনারিওটা দেখার পর আপনি অবশ্যই বলবেন যে রিয়াল মাদ্রিদ যদি হেরে যেত তাহলে ডেভিড আলাবার উপরেই আসলে দায়টা আসতো। এটা আমিও মানছি, ডেভিড আলাবার উপরেই দায়টা আসতো, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু কথা হলো যে মিসগুলো আসলে দেখেছি, এই মিসগুলো খেলার পরে যদি আপনি দেখেন, কিংবা আমি বলার পরে আমি আপনাকে যেভাবে দেখিয়েছি এভাবে যদি আপনি একটু বোঝার চেষ্টা করেন, তাহলে আপনি দেখবেন যে আসলে সব থেকে বড় দুর্ভাগ্যজনক, কিংবা এই রাতটা ছিল আলাবার জন্য সব থেকে খারাপ একটা রাত। এছাড়া আপনি বলতে পারেন যে তার বয়স হয়ে গেছে, ইনজুরির পরে এখনও নিজেকে রিকভারি করতে পারেন না, এই বিষয়গুলো অথেন্টিক। কিন্তু পুরো বিষয়টা যে একেবারেই যে তার ভুলের কারণে এই ধরনের বিপদ হয়েছে, এটা বলা বোধহয় খুব একটা যৌক্তিক হবে না, আমার ব্যক্তিগতভাবে মনে হয়। আমি আপনাদের সামনে পুরো বিষয়টা তুলে ধরলাম, আপনি আপনার জায়গা থেকে কি মনে করছেন? বিষয়টাকে আসলেই ভাগ্য খারাপ ছিল রিয়াল মাদ্রিদের বা ডেভিড আলাবার, নাকি আসলে ডেভিড আলাবা ভুল করেছেন বিধায় এই ধরনের সমস্যার তৈরি হয়েছে? হতে পারে ডেভিড আলাবার সময় শেষ হয়ে গেছে কিংবা বয়স শেষ হয়ে গেছে। পুরো বিষয়টা আপনার কাছে যেমন মনে হয় আপনি আমাকে জানাবেন পরবর্তী ভিডিওতে। আবার আপনার সঙ্গে দেখা হচ্ছে, সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।